হ্যালো বন্ধুরা, চলে এলাম আমার রাজগীর সিরিজের থার্ড ব্লগ নিয়ে। এই ব্লগের প্রথমেই আমরা যে জায়গাটায় যাব সেটা হলো রাজগীরের বিশ্ব শান্তি স্তূপা। এই জায়গাটায় যেতে গেলে কিন্তু আমাদের রোপওয়ে করে যেতে হবে। এখানে দু রকমের রোপওয়ে আছে। প্রথমটি হলো সিঙ্গেল সিটার চেয়ার রোপওয়ে, যেটার টিকিট হচ্ছে পার হেড 100 টাকা করে। আর একটা হলো 8 সিটার কেবিন রোপওয়ে, যেখানে 120 টাকা করে পার হেড টিকিট। আমরা 8 সিটার কেবিন রোপওয়েটাই নিয়েছিলাম, কারণ সিঙ্গেল সিটার চেয়ার রোপওয়েতে বসে যাওয়ার মতো সাহস আমার ছিল না। 8 সিটার হলেও আমরা একটা কেবিনে 4 জনই উঠে পড়েছিলাম। এরপর আমরা রত্নাগিরি পর্বতের ওপর দিয়ে রোপওয়ের মাধ্যমে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বিশ্ব শান্তি স্তূপাতে। এখানে সিঙ্গেল চেয়ার রোপওয়েগুলো কিন্তু বেশ নিচে দিয়ে যায়, আর কেবিন রোপওয়েগুলো ওপর দিয়ে। রোপওয়ে থেকে নেমে এরকম ধাপে ধাপে সিঁড়ি উঠে বেশ কিছুটা উঁচুতে আরও হেঁটে যেতে হবে। আর দুধারে বসে রয়েছে এরকম বিভিন্ন ছোট ছোট দোকান, যেখান থেকে তোমরা চাইলে সুভিনিয়ার্স কালেক্ট করতে পারো। বিশ্ব শান্তি স্তূপা বিহারের রাজগীরে রত্নাগিরি পর্বতের ওপর অবস্থিত একটি সুবৃহৎ পিস পাগোডা। এই স্তূপার চারদিকে 4টি বৌদ্ধ মূর্তি খোদিত আছে। স্তূপাটির পাশে একটি পার্কে জাপানিজ বুদ্ধিস্ট টেম্পলও দেখতে পাওয়া যায়। রত্নাগিরি পর্বতের 400 মিটার উচ্চতার ওপরে এই স্তূপাটি অবস্থিত। এই স্তূপাটির উচ্চতা 120 ফুট এবং 103 ফিট চওড়া। স্তূপার চারদিকে সোনায় মোড়া 4টি বৌদ্ধ মূর্তি দেখতে পাওয়া যায়, যা জীবনের 4টি প্রধান দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। জায়গাটা পাহাড়ের ওপরে অবস্থিত হওয়ায় এখান থেকে সিনিক ভিউ কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। শীতকালে এমন সময় আসা উচিত যেই সময় ফগ একটু কম থাকে। তখন তোমরা শীতের হালকা ঠান্ডা হাওয়া গায়ে মেখে আর হালকা রোদে এই ধরনের পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে। একটা কথা বলে রাখা হয়নি, এখানে বাঁদর বা হনুমানের কিন্তু খুব উৎপাত আছে। তাই রোপওয়ে থেকে নেমে যখন তোমরা উপরে হেঁটে আসবে, তখন তোমাদের ব্যাগ, মোবাইল, ক্যামেরা এগুলো কিন্তু সাবধানে রাখতে ভুলো না। যাই হোক, ওভারঅল জায়গাটা বেশ সুন্দর। আমরা কিছুটা সময় কাটিয়ে আবার অন্য পথে হাঁটলাম। এরপর আমরা যে জায়গাটায় গেলাম সেই জায়গাটার প্রতি কিন্তু অনেকের বেশ একটা আকর্ষণ হতে পারে। কেন কেন এখানে গুপ্তধনের সন্ধান পাওয়া যেতে পারে। হ্যাঁ, তোমরা যারা গুপ্তধন খুঁজতে ভালোবাসো একবার কিন্তু এই জায়গাটায় আসতে ভুলো না। কেন বলছি? জায়গাটার নাম হচ্ছে সোন ভান্ডার বা স্বর্ণ ভান্ডার। এই যে এখানে এসে অভিও ভেবেছিল ও বোধহয় সোনা খুঁজে পেয়েছে, তাই আমায় ডেকে দেখাতে নিয়ে গেল। এই সোন ভান্ডার বা স্বর্ণ ভান্ডার মানুষ দ্বারা নির্মিত দুটি গুহা, যা ভাইভার পাহাড়ের ওপর নির্মাণ করা হয়েছে। জৈনদের মতে এই গুহা দুটি 3য় বা 4র্থ শতকে তৈরি করা হয়েছিল সাধনা করার জন্য। আবার অনেকে মনে করেন এই গুহাটি রাজা বিম্বিসারের কোষাগার ছিল। হ্যাঁ, এই জন্যই গুপ্তধনের কথা বলছিলাম, তাই তো নাম দেওয়া হয়েছে স্বর্ণ ভান্ডার। আর দ্বিতীয় গুহাটি ছিল দোতলা। এর দেওয়ালে বিষ্ণু মূর্তি দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে গুপ্ত রাজত্বের কিছু ধ্বংসাবশেষও পাওয়া গেছে, যা নালন্দা মিউজিয়ামে রাখা আছে। এরপর আমরা ওখান থেকে 80 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে পৌঁছে গেলাম জরাসন্ধের আখাড়া।
আখাড়া মানে হলো যেখানে কুস্তি লড়া হয়। এই জরাসন্ধ ছিলেন মগধের রাজা। কংসের বধের পর শ্রীকৃষ্ণকে তিনি নিজের পরম শত্রু মনে করতেন। আর এই আখাড়ার উল্লেখ কিন্তু মহাভারতেও পাওয়া যায়। এই কথা প্রচলিত আছে যে জরাসন্ধ ৯৯ জন রাজাকে যুদ্ধে পরাস্ত করে তাদের বলি দেওয়ার জন্য বন্দী করেছিলেন। জরাসন্ধ খুবই শক্তিমান এবং বলশালী রাজা ছিলেন, তাই তিনি সকলকে কুস্তি করার জন্য আহ্বান করতেন। জরাসন্ধের এই পাশবিক অভিসন্ধিকে সমাপ্ত করার জন্য শ্রীকৃষ্ণ তখন ভীমকে পরামর্শ দেন যে জরাসন্ধের সাথে কুস্তি লড়াই করতে। এই স্থানেই সেই কুস্তি লড়াই হয়েছিল এবং ভীম শেষ পর্যন্ত তাকে পরাস্তও করেছিলেন। জায়গাটা এখন দেখে মনে হবে এত বড় চেহারা দুজন মানুষ লড়াই করলো কোথায়, কিন্তু তা নয়। এইটুকু স্থানের জায়গাটা ছিল না, জায়গাটা আরো বড় ছিল, কালক্রমে ক্ষয়ে ক্ষয়ে ছোট একটা জায়গায় পরিণত হয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট ছিল নালন্দা মহাবিহার, যা দেখার জন্য ছোট থেকেই সবার মনের মধ্যে একটা আকর্ষণ থাকে। ভারতের সবচেয়ে প্রাচীন সুবৃহৎ বিশ্ববিদ্যালয়। নালন্দার গেটের বাইরে কিছু ছোট ছোট এরকম দোকান আছে, ফুড স্টলস এবং সুভিনিয়ার স্টলস। এখানে মূলত বুদ্ধ মূর্তি এবং কিছু ছোটোখাটো জিনিস কিনতে পাওয়া যায়। তোমরা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারো। গেট দিয়ে ভেতরে ঢুকে এটা হলো টিকিট কাউন্টার এরিয়া। এখানে 40 টাকা করে পার হেড টিকিট কেটে তবেই তোমরা মেন নালন্দাতে প্রবেশ করতে পারবে। नालंदा महाविहारा शब्द है वो पाली लैंग्वेज और पहले पढ़ाई होता था पाली में और संस्कृत में, जो कि बुद्ध की लैंग्वेज। नालंदा को आप भी डिफिनेशन कर सकते हैं, संदेह कर सकते हैं। तो फर्स्ट वर्ड होता है नालम। नालम का अर्थ होता है कमल, जो लोटस फ्लावर सिंबल ऑफ नॉलेज, ज्ञान का प्रतीक माना जाता है। और सेकंड वर्ड हो गया दा। दा का अर्थ होता है देना, टू गिव नॉलेज। वह स्थान जहाँ फ्री ऑफ कॉस्ट ज्ञान रूपी दान दिया जाता था, उसी स्थान को अच्छा लगा। ये बोर्ड आप देख रहे हैं ना, के डीपी को जब खनन कार्य होलो तो ये पावा गया। कब? 24-25 में। ये फोटो जो देख रहे हैं ना दादा, इसी का वन साइड का पिक ये लिया गया, जो मेन स्तूपा था, जो नजदीक से वन साइड का पिक। क्लियर क्लियर हो गया? अब चले आगे। ध्यान देंगे, मैं जो भी इंफॉर्मेशन आपको दे रहा हूँ या आपके पास जो भी इंफॉर्मेशन है वो अकॉर्डिंग टू ह्वेनसांग डायरी। अगर ह्वेनसांग की बोई नहीं मिलती तो नालंदा भी नहीं मिलता, ना ही महाबोधि टेम्पल मिलता और ना ही आप इंडस वैली पढ़ते। हम लोग पढ़ते हैं ना मोहनजोदड़ो हड़प्पा संस्कृति, ये सब ह्वेनसांग की डायरी के एविडेंस आधार पे खुदाई हुआ। और मैं जो भी इंफॉर्मेशन वो ह्वेनसांग की डायरी, तो ह्वेनसांग का डायरी का नाम है CUC, जो 10th क्लास में हम लोग पढ़े हैं, भारत यात्रा वृत्तांत। उसी डायरी के आधार पर इसकी खनन कार्य हुआ। तो ह्वेनसांग की डायरी कहती कि नालंदा 10 किलोमीटर लंबा छिलो और 5 किलोमीटर चौड़ा, 10 किलोमीटर लॉन्ग एंड 5 नॉट्स वाइड। तो उस समय ईस्ट वेस्ट नॉर्थ साउथ इसकी चारों दिशाओं में गेट हुआ करता था, और गेट पे गेट कीपर होते थे। गेट कीपर वर्ड के लिए भी सॉरी, क्योंकि दैट टाइम एंट्रेंस एग्जाम गेट कीपर लेते थे। यानी कि जैसे सपोज डेट आप यहाँ आए तो आपको गेट पे ही टेस्ट देना पड़ेगा। अगर आप आंसर दे पाते तभी आपकी यहाँ पे एंट्री यानी कि एडमिशन। तो सोचिए, जहाँ का गेट कीपर इतना महान हो तो यहाँ के गुरु कैसे होंगे, आचार्य कैसे होंगे। और आप लोग को तो जरूर मालूम होगा क्योंकि आप बंगाल से हैं। नालंदा के थे राहुल भद्र, शील भद्र, नागा अर्जुन, बसु मित्र, बसु संघा। আমাদের গাইডের থেকে তোমরা অলরেডি অনেকটা ইনফরমেশন পেয়ে গেলে, তাও আমি যেটুকু বলবো সেটা হলো প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার হলো নালন্দা। খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে আনুমানিক 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
নালন্দার বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে গুপ্ত সম্রাটগণের এবং পরবর্তীকালে কনৌজের সম্রাট হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায়। আনুমানিক 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করেন। 1995 সালে এখানে খনন কার্য শুরু করা হয়। 12 হেক্টর জমিতে সুবিন্যস্ত 11টি মঠ ও ইটের তৈরি 6টি মন্দির এখানে আবিষ্কৃত হয়। भी डोर था ना, इस लेबल को मिलाते तो स्पष्ट होते हम लोग फ्लोर के गुप्त युग, हर्ष युग और पाल युग। ग्राउंड से इसकी हाइट 45 फीट है और ये काले काले दीवार जले हुए हैं जो अख्तियार खिलते जले तो स्ट्रीट माउंट वार्निंग। और अगर आपसे कोई पूछता है कि नालंदा का इतना मोटा दीवार क्यों, ये अभी का गेट है, ये नूतन गेट है। यहाँ देखिए टमाटर ए साइज 61 है ना, तो जहाँ आपको न्यू ब्रिज आरसी ढाई वो रेगुलेटेड है। तो हमारी आवाज हो रही है। हेलो हेलो ले आना आके এই দিয়ে এগুলো বানাতো। तो समय सेंट नहीं लोग पढ़ते हैं ना इंडस वैली मोहनजोदड़ो हड़प्पा संस्कृति, ठीक है। तो ड्रेनेज सिस्टम, ये देखिए ड्रेनेज सिस्टम, कभी भी कितना भी बारिश ना हो कभी भी अंदर पानी नहीं दिखेगा, ठीक है। लेकिन ये सीमेंट जो आप देख रहे हैं ये अभी का है, ठीक है। लेकिन आपको मैं ओरिजिनल ड्रेन दिखाऊंगा, ओरिजिनल नालियाँ दिखाऊंगा कि अभी भी उस टाइम का जो ड्रेनेज सिस्टम बनाया अभी काम कर रहा है। तो बारिश मौसम में हो जाएंगे जगह जगह। तो ये कमरे और इसके बगल का ये कमरा ये स्नान करने की जगह है। बात अच्छा ये बाथरूम, ये ड्रेनेज सिस्टम है ना, बाथरूम হোটেল রুম ঢোকা আমি তো ওই রুম ছোট, এই দেওয়ালগুলো অনেক চড়া চড়া। रूम छोटा है दादा, ये 10 बाई 10 का है दादा, ये 10 बाई 10 का है। अपना हाथ से भी आप नाप सकते हैं, थोड़ा बहुत अंतर ना जी। ये ऊपर छत भी था, लकड़ियां उड़े काठ का सपोर्ट था, उसके ऊपर चूसुर की मिट्टी का लाइट था। यहाँ टाट मूर्ति अब बोई सिर्फ, और ये कुंगी आगे तो करंट उसमें तो बिजली था। ये बाद में बनाया गया, ये कमरे में रहते थे, ये आंगन में रहते थे। और এখানে গুরু বসতো আর এখানে পড়তো। ये मार्ग होता है, ये 7 ईयर में 3 लेवल आपके पास मार्ग हरवर्धन और थर्ड देवपाल, यानी कि जो भी किंग आते गए नालंदा के साथ इस टेम्पल को भी बढ़ाते चले गए, डेवलप करते चले गए। क्लियर? यहाँ से लेकर ये पूरा टेम्पल, तो स्तूप कहीं भी आपको वर्ड मिलेंगे तो स्तूप के अंदर जाने का रास्ता नहीं था, स्तूप के अंदर में डेडीनेस होते और पाली भाषा में मंदिर
নালন্দাতে যে গাইড সার্ভিস অ্যাভেলেবেল, এরা কিন্তু গ্রুপের নাম্বার অফ পার্সনস দেখে একটা টাকা বলে দেয়। এদের সাথে বার্গেনিং করতে কিন্তু ভুলো না। আমাদের গাইড আমাদের 4 জনের গ্রুপের জন্য 350 টাকা নিয়েছিল। এরপর আমরা পৌঁছে গেলাম পাওয়াপুরী বা পাবাপুরীতে, যা বিহারের নালন্দা জেলায় অবস্থিত জৈনদের একটি পবিত্র স্থান। এই পাবাপুরীকে অপাপুরীও বলা হয়ে থাকে, যার মানে হলো পাপবিহীন শহর। এই পাবাপুরীতেই অবস্থিত হয়েছে জলমন্দির। এই জলমন্দিরটি জৈনদের 24তম তীর্থঙ্কর মহাবীরের নামে উৎসর্গিত। মহাবীর 527 খ্রিস্টপূর্বাব্দে এখানে নির্বাণ লাভ করেছিলেন। এই মন্দিরটি মহাবীরের দাদা রাজা নন্দীবর্ধন নির্মাণ করেছিলেন, যা একটি জলাশয়ের ওপর লাল পদ্ম দ্বারা পরিবেষ্টিত থাকত, এবং এটি জৈন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের কাছে ভীষণই একটি পবিত্র স্থান। জলমন্দিরের দুপাশের এই জলাশয়ে লাল পদ্ম কখনো ফুটে থাকতো কিনা জানি না। আমরা এই সময় দেখতে পেলাম বিভিন্ন ধরনের পাখি আর বেশ কিছু মাছ। তবে জলাশয়টি শ্যাওলায় পরিপূর্ণই ছিল। একটা পাশ একটু পরিষ্কার ছিল, কিন্তু তা সত্ত্বেও জায়গাটি যে বেশ সুন্দর এবং অন্যান্য জায়গার তুলনায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকু বলা যেতে পারে। জলমন্দিরের রাস্তার উল্টো দিকেই ছিল মহাবীর স্বামী জৈন শ্বেতাম্বর জিনালয়ের মন্দির। এই মন্দিরটি আমাদের ধারণা অনুযায়ী খুব বেশি দিন তৈরি হয়নি, কিন্তু মন্দিরের প্রতিটা কারুকার্য, মানে প্রতিটা দেওয়াল থেকে শুরু করে ভেতরের ছাদ, থাম,
এবং সিঁড়ি পর্যন্ত এত সুন্দর শ্বেত পাথরের কারুকার্য সত্যি চোখে পড়ার মতো, খুবই সুন্দর। মন্দিরের গর্ভগৃহের ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আর কি, বাড়ি ফেরার পালা। বেশ সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এবার আমাদের নিজেদের বাড়ি ফেরার পথে রওনা দিলাম, মানে গয়া ফেরার পথে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? এইবারের ব্লগটায় কিন্তু অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের মনের মতো হয়েছে তো? কেমন লাগলো জানিও কিন্তু। গয়া টু রাজগীর ট্যুর ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাও প্রেস করে দিও, আর কমেন্ট তো তোমরা করবেই। তাহলে দেখা হবে পরের কোনো ট্যুর ব্লগে, আর আমার ক্রিয়েটিভ ভিডিওসও কিন্তু তোমরা দেখতে ভুলো না। তাহলে আজকের মতো চলি, টাটা।